আয়, তোকে আর কাজ করতে হবে না। আজকে তুই কোম্পানি থেকে বের করে দেবো। তোর জন্য আমি অনেক অপমানিত হয়েছি, আর অপমানিত হতে চাই না। মা, এটা আমি কি দেখলাম? আমার মা আমারই অফিসে বুয়ার কাজ করতেছে। নিশ্চয়ই কোনো কারণ আছে। কি ব্যাপার রুবেল, তুমি ওনার সাথে এরকম আচরণ করছো কেন? কি করেছে উনি? আসলে ম্যাডাম, ওনাকে আমার রিকোয়েস্টেই কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছিল, কিন্তু উনি একটা কাজ ঠিকঠাক মতো করতে পারতেছিল না। প্রত্যেকটা এমপ্লয়ি ওনার নামে কমপ্লেন দিচ্ছিল, তাই ম্যানেজার স্যার আমাকে বহাল করতেছিল। আর এই কারণে আপনার কাছে নিয়ে আসছি, ওনাকে আমি কোম্পানিতে বের করে দিব। তাই হ্যাঁ, নিয়ে আসছেন ভালো কথা, তাই বলে আপনি ওনার সাথে যা নয় তাই ব্যবহার করতে পারেন না। আর এখানের বসকে আপনি না আমি, এই কোম্পানির মালিক আমি। এখান থেকে কে যাবে কে থাকবে সেই সিদ্ধান্ত আমি নেব, আপনি না। কিন্তু তারপরে ম্যাডাম, ওনাকে আমি এই কোম্পানিতে নিয়ে আসছি, ওনার কারণে আমি অনেক বকাবকি শুনছি। আজকে ম্যানেজার স্যারের চা দিতে বলছিল, চা দেয় নাই। ম্যানেজার স্যার আমাকে অনেক বকাবকি করছে। আমি চাই না ম্যাডাম ওনার কারণে আর কোনো স্টাফদের কোনো কথা শুনতে, তাই আমি ওনাকে নিয়ে আসছি, ওনাকে আমি বের করে দেবো। থাক, ওনাকে বের করবো না রাখবো সেই সিদ্ধান্ত আমি নিচ্ছি। আপনি গিয়ে আপনার ডিউটি পালন করুন, যান। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বসুন। কি ব্যাপার, কি হয়েছে বলুন তো? ম্যাডাম, আমি কাজ করছিলাম, ম্যানেজার সাহেব হঠাৎ এসে আমাকে বললো যে আমাকে কফি দেন। আমি ম্যানেজার সাহেবকে বললাম যে স্যার আমি হাতের কাজটা শেষ করে আপনাকে কফি দিচ্ছি। উনি আমার কোনো কথা শুনলো না, উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই আমাকে এখানে নিয়ে আসছে। আর উনি আমাকে বললো যে আমাকে কাজ থেকে বের করে দেবে। আচ্ছা, এই বয়সে আপনার বিশ্রাম করার কথা, এই বয়সে আপনি এত পরিশ্রম কেন করছেন? বিশ্রাম? আল্লাহ আমার কপালে বিশ্রাম রাখেনি, সুখ শান্তি কিছুই রাখেনি। আমার কোথাও ঠাঁই নাই। আজকে পেটের দায়ে আমি যে কাজ পাই আমি সেই কাজই করি, তাই তো আপনাদের অফিসে এসে কাজ করছি। আচ্ছা, আপনার ফ্যামিলি, আপনার স্বামী, সন্তান, ওনারা কেউ নেই? আমার স্বামী অনেক আগেই মারা গেছে, আমি আমার ছেলে কাছে থাকতাম। কিন্তু জানেন ম্যাডাম, আমার ছেলের বউ আমাকে সহ্য করতে পারতো না, আমাকে দিয়ে সংসারে সমস্ত কাজ করাতো, আমার উপরে দিনের পর দিন অনেক অত্যাচার করতো, আমাকে না খাইয়ে রাখতো। আমি যখন আমার ছেলের কাছে বললাম, বাবা তোর বউ তো আমাকে অনেক অত্যাচার করে, বাড়ির সমস্ত কাজ করায়, কিন্তু আমার ছেলে আমার কোনো কথা বিশ্বাস করে নাই, বউর কথা বিশ্বাস করতো। জানেন ম্যাডাম, আমার ছেলের বউ আমাকে বলে আপনার জন্য আমি কাজের বুয়া কেন রাখবো? কাজের বুয়া ছিল, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে বলে আপনি বসে বসে খাবেন, কাজের বুয়া সমস্ত কাজ আপনি করবেন। আমি তারপরেও আমার ছেলে বউর কথা মেনে দিয়েছি, আমি কাজ করতাম, সব কিছু করতাম, তারপরেও আমার ছেলে বউ আমার ভুল ধরতো, ভুল ধরে ধরে আমাদের প্রতি অনেক অত্যাচার করতো, আমাকে মারতো, দিনের পর দিন আমাকে না খাইয়ে রাখতো, আমাকে খাবারের কোটা দিত, অনেক কিছু বাজে বাজে কথা বলতো। তারপর আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে না, আমি কারো বোঝা হব না, নিজের কাজ নিজে করে খাবো। তাই আমি বাড়ির থেকে বের হয়ে যেখানে যে কাজ পেতাম সেই কাজই করতাম। তারপর আপনাদের অফিসে আমি কাজের সুযোগ পেলাম, কাজ করছিলাম। আজকে তো আপনি সব ঘটনা জানলেন, কেন আমাকে এখানে নিয়ে আসছে। আসলে জানেন ম্যাডাম, আমার কপালে কোনো সুখ নাই। আপনার কি কোনো মেয়ে সন্তান নেই? হ্যাঁ, আমার মেয়ে ছিল। আমার যখন স্বামী মারা যায়, আমার ছেলে মেয়ে দুইজনের খরচ আমি সামলাতে পারতাম না, কি করব ভেবেও পাচ্ছিলাম না। তাই আমি আমার মেয়েকে আমি এতিমখানা দিয়ে আসি। ভেবেছিলাম মেয়েটাকে এতিমখানা দেই, ও তো বিয়ে হলে পর হয়ে যাবে, এই আশা, এই ভেবে আমার ছেলেকে আমি মানুষ করেছি যে শেষ বয়সে, বুড়া বয়সে ও
ও আমার দেখাশোনা করবে, কিন্তু সেটা হলো না। ও আচ্ছা, বুঝলাম যে আপনি আপনার মেয়েকে এতিমখানায় রেখে আসছেন। তো আপনার মেয়ের সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করেননি? উনি কোথায় আছে, কেমন আছে, ওনার সাথে একটিবারও গিয়ে যোগাযোগ করেননি? কোনো খোঁজ খবর জানি না, কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি, অনেক সাহস জুগিয়েছিলাম, কিন্তু আমার সাহস হয়নি আমার মেয়ের খোঁজ খবর নিতে। কিভাবে নিব বলেন? আমি তো মা, আমি নিজেই আমার সন্তানকে এতিমখানা দিয়ে আসছি। কোন মুখ নিয়ে, এই মুখ নিয়ে কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো বলেন ম্যাডাম, আপনি বলেন আমি কিভাবে যাই ওর সামনে? মা, তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমার মেয়ে দোলা। আমি জানি মা, তুমি আমাকে চিনবে না, না চেনারই কথা। সেই ছোটবেলায় তুমি আমাকে এতিমখানায় রেখে এসেছো, কিন্তু মা বিশ্বাস করো, আমি কখনো তোমার প্রতি কোনো রাগ রাখিনি। আমি চেয়েছি আমার মা যেখানেই থাকুক শান্তিতে থাকুক, আমার মার শান্তি আমার শান্তি। কিন্তু তুমি এটা আমাকে কি শোনালে মা, যে ভাইয়ার জন্য তুমি তোমার নিজের মেয়েকে এতিমখানায় রেখে আসলে, সেই ভাইয়া তোমাকে বাসা থেকে বের করে দিল শুধুমাত্র বউয়ের কথা বিশ্বাস করে? যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে লালন পালন করে এত বড় করে তুলেছে, আরে ওর তো বোঝা উচিত ছিল যে আমার কারণে আমার মা আমার বোনকে এতিমখানায় রেখে আসছে, সেই মাকে আর যাই হোক বউয়ের কথা কষ্ট দেয় আমার ঠিক হবে না। আর তা না করে শ্রাবণ তোমার সাথে এই অন্যায়টা কিভাবে করতে পারলো মা? আমি না আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি না মা সবসময় দোয়া করেছি জানো, যে আমার মা আমার ভাইয়ের সাথে আছে, আমার মা যেন সুখে থাকে শান্তিতে থাকে। মানে আমি ক্ষমা চাওয়ার যোগ্য না, তারপরে তোর কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে তুই মাফ করে দে। আমি মা হয়ে তোকে এতিমখানা দিয়ে আসছি, আমি তোর কাছে ছিলাম না। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস, জানিস মা, তোকে এতিমখানা দেওয়ার পর আমিও কিন্তু অনেক কষ্ট পেয়েছি, আমার কলিজাটা ছিঁড়ে গেছে, কিন্তু আমি কিছু করতে পারি না, আমি নিরুপায় ছিলাম। মা, আমাকে তুই মাফ করে দে। না মা, তুমি আমার কাছে ক্ষমা চেও না। মার পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথাটা হয়তো শ্রাবণ ভুলেই গেছে। বউ পেয়ে বউর ভাওরা হয়ে গেছে তোমার ছেলে মা, এর জন্যই তোমাকে মানুষের অফিসে কাজ করতে হয়, মানুষের কথা শুনতে হয়। আমি তো তোমাকে যখন প্রথম দেখলাম যে আমারই অফিসের সিকিউরিটি গার্ড তোমাকে নানান কথা শোনাচ্ছে, তুমি জানো আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, কিন্তু আমি তো সবার সামনে সব কথা বলতে পারি না মা। মা তুমি জানো আজকের এই এত বড় প্রতিষ্ঠান তোমার মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠানটা শুধু তোমার দোয়ায় হয়েছে মা, তুমিও তো আমার জন্য মনের অজান্তে দোয়া করেছো, এর জন্যই আজকে আমি এত বড় হতে পেরেছি মা। মা, তোমার মেয়ে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক, তুমি খুশি হওনি মা? মা, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোকে সবসময় এরকম রাখে, তোকে ভালো রাখে। মা, আজকে থেকে তোমার আর কোনো কাজ করতে হবে না, তুমি আমার বাড়িতে থাকবে, আমার সাথে থাকবে, যতদিন বাঁচবে রাজরানীর মতো বাঁচবে। শ্রাবণ আর শ্রাবণের বউয়ের ব্যবস্থা আমি করছি, চলো মা আমার সাথে। মা, তুই এখানে দাঁড়া, তুই আজকে নিজে চোখে দেখবি শ্রাবণের বউ আমার সাথে কেমন আচরণ করে। তুই আড়াল থেকে সব কিছু দেখিস, আমি ভিতরে গেলাম, ঠিক আছে? কি ব্যাপার, আপনি আপনি এই বাসায় কেন আসছেন? আপনাকে যে আমি এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, তারপর আপনি এই বাসায় নির্লজ্জের মতো আবার চলে আসছেন। হ্যাঁ, কেন? যাওয়ার জায়গা নেই, রাস্তাঘাটে ঘুরে ঘুরে আবার এখানেই আসছেন। আমি আপনাকে আর কি বলবো, আপনার তো লজ্জা শরম নেই। এত অপমান করার পরেও, এত কিছু হওয়ার পরেও আবার ঢ্যাং ঢ্যাং করে এখানেই চলে আসছেন। এবারেতে কি? হ্যাঁ, আপনি কি চান না আমি সুখে থাকি, ভালো থাকি? আপনাকে যে আমার সহ্য হয় না, এই কথাটা আপনি বুঝতেই পারেন না। আপনাকে আমি বারবার বলি যে আপনাকে আমার সহ্য হয় না, আপনাকে এই বাসায় আমি রাখতে পারবো না, তারপরও আপনি এই বাসায় আসেন ঘুরে ফিরে। ও, বুঝতে পেরেছি, আমি আপনাকে তখন ঘাট ধাক্কা দিয়ে বের করেছিলাম না, এখন আপনার ছেলেকে দিয়ে
আপনাকে এই বাসা থেকে বের করাবো। দাঁড়ান। শ্রাবণ, শ্রাবণ! কি ব্যাপার চিল্লাচ্ছ কেন? আরে মা, তুমি তুমি আবার আমাদের বাসায় কেন চলে আসছো? তুমি না বড় বড় মুখ করে বলে গেলে তুমি আমার মুখ দেখতে চাও না, ওর মুখ দেখতে চাও না, নিজে ইনকাম করে খাবে, তারপরেও কোনো নির্লজ্জের মতো আবার এখানে আসছো। ও, আমার সুখ তোমার সহ্য হয় না তাই না? তুমি জানো না বৃষ্টি তোমাকে সহ্য করতে পারে না? আর তুমি এত নির্লজ্জ কেন? তুমি আবার এখানে কেন চলে আসছো? তুমি এখানে বেড়ে যাও, বেড়ে যাও বলছি। বাবা, তুই এটা কি কইলি? তোর সুখ আমার সহ্য হয় না? আরে আমি তো তোর মা, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যেন তুই সুখে থাক, শান্তিতে থাক। আমার না তোদের তো খুব দেখতে ইচ্ছা করতেছে, তাই এই বাসায় আইছি তোদের দেখার জন্য। এইসব বাহানা বন্ধ করো। আমাকে দেখতে মন চায় না, এই দেখতে মন চায় এসব বলেই বলেই তো তুমি আমার বাসায় দুদিন পর পর চলে আসো। আমার বাসায় আসার কি দরকার? আমাদের সংসারের সুখ তোমার সহ্য হয় না না? এই মা, তুমি কেন আসছো বলো তো? আমাদের সংসারে অশান্তি করার জন্য আসছো? আমাদের সংসারে না তোমার কোনো প্রয়োজন নেই তো, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে জাস্ট ওর যেরকম সহ্য হয় না আমারও সহ্য হয় না, তুমি যাও তো, যাও এখান থেকে। তুই এটা কি কইলি? আমাদের তো সহ্য হয় না? তোর বাবা মারা যাওয়ার পর তোদের আমি মানুষ করছি, লালন পালন করছি, তোদের এত বড় করছি, লেখাপড়া শিখাইছি, আমি নিজে না খাই আর তোরে খাওয়াইছি, মানুষের কাছে চাইয়া আই না তোরে খাওয়াইছি যে আমার ছেলেটা বড় হোক, উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, অনেক বড় হোক। কিন্তু তুই আর কি করতেছ? আমাদের সহ্য হয় না বাজান, জানোস তোদের না দেখা আমার পেটের মধ্যে খাওয়ান যায় না, আমার কলিজাটা খালি পোড়ায় তোদের দেখানোর লেখা। বাজান, আমাদের বাড়ির থেকে বাইরে খেলা দিস না, আমাদের ঘরে ওই এক কোনায় থাকতে দে, আমি ওখানে পয়লা থাকুক। আমি তোর কাছেও কিছু চাবো না, তোর বউর কাছে কিছু চাবো না, আমার জন্য ওষুধ কিনতে হবে না, আমার জন্য চিন্তা করিস না। দরকার বলে আমি ভিক্ষা করি না, আমি আমার ওষুধের খরচ নিয়ে যাবো, তারপরে তোর কাছ থেকে আমার দূরে সদায় দিস না। আমি খালি তোরে খালি এক নজর খালি দেখবো বাজান। মা শোনো, কি বললা? তুমি আমাকে কষ্ট করে লালন পালন করছো, লেখাপড়া করাইছো। হ্যাঁ করাইছো, এটা তোমার দায়িত্ব ছিল। জন্ম যেহেতু দিয়েছো, লেখাপড়া তো করাবে। তার জন্য কি তোমাকে এখন প্রতিদান দিতে হবে? তোমাকে এখন আমরা সেবা যত্ন করবো, এটা তুমি আশা করো আমাদের কাছ থেকে? এটা আশা করো না। লেখাপড়া করাইছো তাতে কি হয়েছে? তোমার সেবা যত্ন আমরা করতে পারবো না। তুমি না বড় বড় মুখ করে বলছো নিজে ইনকাম করে খাবা, যাও না ইনকাম করে খাও। দেখো দুনিয়াটা কত কঠিন, ইনকাম করে খাও, ইনকাম করতে কত কষ্ট হয় সে তুমি বুঝবে। যাও এখান থেকে, বেরিয়ে যাও। তোমাকে আমার বাসায় কোনো জায়গা দেওয়া হবে না, যাও তো এখান থেকে। ও বাজান, এখন তো আমার কোনো দরকার নাই, কারণ তুই তো এখন প্রতিষ্ঠিত হয়ে গেছিস, নাম করে একজন মানুষ হয়েছিস, তোর বউ আছে, এত বউ আছে, আর মার কি দরকার? মার তো কোনো দরকার নাই। এই মহিলা, এই এত কথা বলছেন কেন? হ্যাঁ, ইমোশনাল ঢং করতেছেন, ছেলেকে গলানোর চেষ্টা করতেছেন। শুনুন, আপনার এসব ইমোশনাল ড্রামা আমরা সহ্য করব না। আমি এই বাসায় থাকলে আপনি এই বাসায় থাকতে পারবেন না। শ্রাবণ, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এই মহিলাকে বের করো এই বাসা থেকে। মা ভালোই ভালোই বলছি এখান থেকে বের হও। তুমি যদি ভালোই ভালো না বের হও তাহলে কিন্তু আমি তোমাকে ঘাট ঢাকা দিয়ে বের করে দিতে বাধ্য হবো। মা কোথাও যাবে না, এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত নেবে মা। মা? কিসের মা? মা, এই মেয়েটা তোমাকে মা বলে ডাকতেছে কেন? কে এটা? এই মেয়েটা তোর বোন। বোন মানে? শ্রাবণ, তুমি তো বলেছিলে তোমার কোনো বোন নেই, তাহলে এখন তোমার বোন আসলো কোত্থেকে? সেটাই তো আমার প্রশ্ন, আমার বোন আসবে কোত্থেকে? মা এসব কি বলছো তুমি? আমার বোন কোত্থেকে আসবে? যা বলছি সত্যি বলছি। তোর বাবা যখন মারা যায়, তোরা দুই ভাই বোন আমার কাছে ছিলি, তোদেরকে মানুষ করার মতো আমার কাছে কোনো কিছু ছিল না, আমি নিঃস্ব ছিলাম। তখন আমি চিন্তা করছি তোদের দুজনকে আমি কিনতে মানুষ করবো। শেষে আমার মেয়েটাকে, কলিজা ছিঁড়ার ধন আমার মেয়েটাকে আমি এতিমখানা দিয়ে দিই শুধুমাত্র তোকে মানুষ করার জন্য। তোকে মানুষ করেছি ঠিকই, তোকে প্রতিষ্ঠিত করেছি, কিন্তু তুই এখন তোদের মাকে তুই চিনতে পারিস না, তোর মাকে বের করে দিচ্ছিস এই বাড়ি থেকে। ও, এবার বুঝতে পেরেছি। আমরা তোমার মায়ের উপর অত্যাচার করি বলে এখন উনি গিয়ে ওনার মেয়েকে নিয়ে আসছে ওকালতি করার জন্য। শোনো, এতদিন তোমার মা আমাদের ঘাড়ের উপর বসে বসে খেয়েছে, আর এখন তোমার বোনকে নিয়ে আসছে আমাদের ঘাড়ের উপর বসে বসে খাওয়ানোর জন্য। শোনো, আমি তোমার মা আর বোনকে এই বাসায় রাখতে পারবো না, তাদেরকে বসে বসে খাওয়াতেও পারবো না।
তুমি কি খাওয়াতে পারবে না? আমি নিজেই তো এদেরকে অ্যালাউ করবো না। মা, এতদিন তুমি ছিলে আমার ঘরের বোঝা, এখন আরেকজনকে টেনে নিয়ে আসছো। আমি কিন্তু একে পালতে পারবো না। দুজন এখান থেকে বেরো, বের হও। ব্যাস, এতক্ষণ আপনাদের দুজনের বকবক অনেক টলারেট করছি, এখন আর সহ্য করতে পারছি না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তানকে কত কষ্ট করে দুনিয়ার মুখ দেখায়, আর আপনারা কি করেন? সেই মায়ের সাথে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, আর না হলে সংসারের বোঝা মনে করেন, তাই না? হ্যাঁ, আপনারা এখনো বাপ মা হননি, আপনাদের কপাল ভালো। যখন আপনাদের সন্তান আপনাদের সাথে ঠিক এই রকম আচরণ করবে না, ঠিক তখনই যে আপনার বউ উপলব্ধি করতে পারবে একজন মায়ের কষ্ট কতটা হয়। এই যে মিস্টার শ্রাবণ সাহেব, আপনি এখন বলছেন একটা বৃদ্ধাকে খাওয়াতে পারছি না, মা তো বৃদ্ধা হয়ে গেছে, আপনার কাছে বোঝা হয়ে গেছে, এখন এতিমখানায় গিয়ে আরেকজনকে নিয়ে আসছে আপনাদের ঘাড়ের বোঝা বানানোর জন্য। হ্যাঁ, ছি 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 ছি, কেমন ছেলে আপনি, নিজের বোর ভাওরা হয়ে গেছেন। আরে মা যে কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে একমাত্র মাই জানে। আজকে যদি বাবা বেঁচে থাকতো না, এই দৃশ্যটা দেখার আগে যে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছে না, অনেক ভালো হয়েছে। কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মা, তুমি কার জন্য চোখের পানি ফেলছো? তোমার এই বেঈমান প্রতারক ছেলের জন্য, যেই ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য নিজের মেয়েকে এতিমখানায় রেখে আসছো, সেই ছেলের জন্য তোমার চোখে পানি বানায় না মা, ওই পানি মুছে ফেলো। আর এই যে মিস্টার শ্রাবণ সাহেব, আপনি এই যে এই ফ্ল্যাট বাড়ি গাড়ির অহংকার করতেছেন না, একদিন আপনার এই অহংকার মাটির সাথে মিশে যাবে। আমি দোলা খান, আপনার এরকম ফ্ল্যাট আমার আরও 4টা আছে। দোলা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আমি। দোলা গ্রুপ অফ কোম্পানি কয়টা আছে এটা গুগলে সার্চ দিলে না আপনি পেয়ে যাবেন। আর আমার মা আজকে থেকে আমার সাথে থাকবে। আপনার মতো কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আজকে থেকে আমার মা মনে করবে তার ছেলে তার জন্য মরে গেছে। মা, তুমি আজকে থেকে আমার বাড়িতে থাকবে, তুমি রাজরানীর মতো থাকবে। চলো। মা, আপু দাঁড়াও। ও শিট, এটা আমি কি করলাম? আমার বোন নামি দামি বিজনেসম্যান, এই শহরের 3টা কোম্পানির মালিক, অথচ আমি জানি না কত টাকা পয়সার মালিক। আমি কত বড় ভুল করে ফেললাম, কতটা খারাপ ব্যবহার করলাম, চলে গেল। কি করি এখন আমি? এই, তুমি এখানে বসে পড়লে কেন? শোনো না, তুমি যাও, গিয়ে তোমার বোনের হাতে পায়ে ধরে নিয়ে আসো, আমরা সবাই এখানে একসাথে থাকবো। যাও। এই থাম, সব কিছু তোর জন্য হয়েছে, তোর জন্যই আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি।